আসসালামু আলাইকুম। মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং বা বহুজাতিক মূলধন বাজেটিং এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর লাইভ ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 9 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ইউএস মাল্টিন্যাশনাল ফার্ম অপারেটস ইটস বিজনেস ইন সিঙ্গাপুর। ইউএস মাল্টিন্যাশনাল ফার্ম তাদের ব্যবসা পরিচালনা করে সিঙ্গাপুরে। এভরিথিং ইজ কন্ট্রোলড ইন ইউএসএ। সবকিছু ইউএসএ থেকে কন্ট্রোল হয়। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রোভাইডেড বাই হেড অফিস ইজ $35,000। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করা হয়েছে $35,000। when export exchange rate between Singapore dollar and US dollar is $0.42 পার সিঙ্গাপুর ডলার। আচ্ছা, এখানে একটা স্পট রেট দেওয়া আছে। হ্যাঁ, স্পট রেট দেওয়া আছে যে প্রতি সিঙ্গাপুরি ডলারের জন্য ইউএস ডলার লাগবে হচ্ছে 0.42। কারেন্টলি দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 8%। বর্তমানে ঝুঁকিমুক্ত আয়ের হার বা রিস্ক ফ্রি রেট 8% দেওয়া আছে। রিটার্ন ফ্রম মার্কেট ইজ 12%। মার্কেট রিটার্ন দেওয়া আছে 12%। অ্যান্ড বিটা কোএফিসিয়েন্ট ইজ 1.25 এবং বিটার মান দেওয়া আছে 1.25। এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, হুম, যে আমাদের কাছে রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, এটা আর এফ এর মান দেওয়া আছে 8%। তারপর মার্কেট রিটার্ন দেওয়া আছে 12%। আর বিটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে 1.25। ঠিক আছে, বিটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে 1.25। রিস্ক ফ্রি রেটটাকে আমরা আরএফ দ্বারা প্রকাশ করি। তারপর মার্কেট রিটার্নকে আমরা আরএম দ্বারা প্রকাশ করি। আর বিটা কোএফিসিয়েন্টকে বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এখন এই তিনটা তথ্য দেওয়া আছে কেন? কারণ আমাদের অঙ্কের মধ্যে বাট্টার হার দেওয়া নাই। আমরা রিকোয়ার রেট অফ রিটার্ন বের করতে পারবো সিএপিএম এর সূত্র অনুযায়ী। হ্যাঁ, এই যে সিএপিএম এর সূত্র অনুযায়ী আমরা রিকোয়ার রেট অফ রিটার্ন যদি বের করতে চাই, তাহলে সূত্রটা হবে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। তাহলে এই তিনটে এলিমেন্ট যখন থাকে প্রশ্নের মধ্যে, আরএফ এর মান, তারপর আরএম এর মান এবং বিটার মান, এই তিনটা ইনফরমেশন যখন প্রশ্নে থাকে তখন বাট্টার হার আমরা এই সূত্র দিয়ে বের করে নিব। ঠিক আছে, এখন বলছে এক্সপেক্টেড লাইফ অফ অপারেশন ইজ 3 ইয়ার্স। আমাদের এই প্রজেক্টের মেয়াদ হচ্ছে 3 বছর। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অ্যান্ড ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট আর গিভেন বিলো। আমাদের এক্সপেক্টেড ক্যাশ ফ্লো এবং ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট নিচে দেওয়া আছে। তো আমরা ইয়ার দেখতে পাচ্ছি তিনটা, 1, 2, 3। তারপর ক্যাশ ফ্লো দেওয়া আছে। ক্যাশ ফ্লোগুলো সিঙ্গাপুরি ডলারে দেওয়া আছে। এই যে দেখো এস, তারপর ডলার লেখা আছে, অর্থাৎ সিঙ্গাপুর ডলারে আমাদের ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে। প্রথম বছর আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে 50,000 সিঙ্গাপুর ডলার। তারপর দ্বিতীয় বছর ক্যাশ ফ্লো হচ্ছে 35,000 সিঙ্গাপুর ডলার এবং তৃতীয় বছর ক্যাশ ফ্লো হচ্ছে 36,000 সিঙ্গাপুর ডলার। তারপর সালভেজ ভ্যালু দেওয়া আছে, একদম শেষ বছরেই সালভেজ ভ্যালু টাকা দেওয়া থাকে। তো 3 নম্বর বছরে আমাদের সালভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 সিঙ্গাপুর ডলার। এরপর ফরওয়ার্ড রেট দেওয়া আছে যে $0.43 পার সিঙ্গাপুর ডলার, অর্থাৎ প্রতি সিঙ্গাপুর ডলারের জন্য আমাদের ইউএস ডলার লাগবে কতটুকু? $0.43। আবার এখানে বছর টুতে আমরা দেখতে পাচ্ছি প্রতি সিঙ্গাপুরি ডলার, অর্থাৎ 1 সিঙ্গাপুর ডলারের জন্য আমাদের ডলার লাগবে $0.44। আর 3 নম্বর বছরে 1 সিঙ্গাপুর ডলারের জন্য লাগবে $0.44। তো এটা একটা ফরওয়ার্ড রেট বা এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এখন বলছে ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন, তোমাকে নির্ণয় করতে হবে রিকোয়ারমেন্টে নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট ইফ দ্য কোম্পানি অ্যাকাউন্টস ইন সিঙ্গাপুরি অপারেশন। বলছে নিট প্রেজেন্ট ভ্যালু বের করো এই প্রজেক্টের যদি কোম্পানি তাদের হিসাব নিকাশ সিঙ্গাপুরের হিসাবে করে। হ্যাঁ, সিঙ্গাপুর ডলারের মাধ্যমে যদি তাদের হিসাব নিকাশ করে তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু কত সেটা বের করতে হবে। তার মানে আমরা যখন এনপিভিটা বের করব তখন সকল তথ্য সিঙ্গাপুর ডলার দিয়ে করব। কারণ এখানে বলে দিয়েছে ইফ দ্য কোম্পানি অ্যাকাউন্টস ইন সিঙ্গাপুর অপারেশন, মানে সিঙ্গাপুরের অপারেশন অর্থাৎ সিঙ্গাপুরের হিসাবে যদি তারা হচ্ছে এনপিভি নির্ণয় করতে চায় তাহলে এনপিভিটা কত সেটা আমাকে বের করতে বলছে। মানে তাদের হিসাব নিকাশটা সিঙ্গাপুরের অপারেশন বা সিঙ্গাপুরের ডলারে করা হবে। ঠিক আছে, সিঙ্গাপুরের ডলারে তাদের হিসাব নিকাশ করা হবে। সেই ক্ষেত্রে নিট প্রেজেন্ট ভ্যালু কত বা এনপিভি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমাদের ক্যাশ ফ্লো তো সিঙ্গাপুর ডলারেই দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু ইনভেস্টমেন্টটা সিঙ্গাপুর ডলারে নাই। ইনভেস্টমেন্টটা কিন্তু সিঙ্গাপুর ডলারে নাই, ইনভেস্টমেন্টটা সরাসরি ডলারে আছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সরাসরি ডলারে আছে। সো আমরা একটা কাজ করব, এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে সিঙ্গাপুর ডলারে কনভার্ট করব। আর ক্যাশ ফ্লো তো সিঙ্গাপুর ডলারেই আছে। তারপর আমরা এনপিভি বের করে ফেলবো, মানে যত ক্যালকুলেশন আছে সব সিঙ্গাপুর ডলার দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ। ঠিক আছে, এনপিভিটা বের করতে হবে।
তো প্রথমত আমরা একটা কাজ করি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিওটাকে সিঙ্গাপুর ডলারে কনভার্ট করব। আমরা ওয়ার্কিংস ওয়ানে লিখব, প্রথমে রিকোয়ারমেন্টে, তারপর ওয়ার্কিংস ওয়ানে লিখব ক্যালকুলেশন অফ নিট ক্যাশ আউটলে ব্র্যাকেটে এনসিও ইন সিঙ্গাপুর ডলার। মানে আমরা এনসিও ক্যালকুলেশন করব সিঙ্গাপুর ডলারে। তাহলে এনসিও বের করার জন্য সূত্র প্রয়োগ করব, এই যে ডলারটা দেওয়া আছে না, $35,000, এই $35,000কে আমরা হচ্ছে এই স্পট রেট কত, 0.42, হ্যাঁ, প্রতি সিঙ্গাপুর ডলারের জন্য 0.42 হচ্ছে ইউএস ডলার লাগবে। তো আমরা এই 0.42 ইউএস ডলার দিয়ে ভাগ করব, $35,000কে 0.42 ইউএস ডলার দিয়ে ভাগ করব। সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গাপুর ডলার চলে আসবে 83,333.33। ঠিক আছে, $35,000 দেওয়া আছে, এটা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর স্পট রেট বলা আছে কি যে প্রতি সিঙ্গাপুর ডলারের জন্য $0.42 লাগবে। সো এইভাবে যখন এক্সচেঞ্জ রেটটা দেওয়া থাকে, এই এক্সচেঞ্জ রেটটা কিন্তু আমাদের গত ক্লাসের এক্সচেঞ্জ রেটের মতো না। ঠিক আছে, এই এক্সচেঞ্জ রেটটা কিন্তু গত ক্লাসের এক্সচেঞ্জ রেটের মতো না। এখানে কিন্তু প্রতি সিঙ্গাপুরি ডলারের জন্য, প্রতি সিঙ্গাপুরি ডলারের জন্য কতটুকু ইউএস ডলার প্রয়োজন সেইটা দেওয়া আছে। আগের অঙ্কে আমি দেখাইছিলাম যে 1 US ডলার সমান হচ্ছে 1100 সাউথ কোরিয়ান ওন। তো ওইখানে কি ছিল, 1 US ডলার সমান হচ্ছে এক্সচেঞ্জ রেট ছিল, বাট এইখানে কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, উল্টাভাবে দেওয়া আছে। অর্থাৎ এখানে বলা আছে কি যে আমাদের 0.42 ডলার সমান হচ্ছে, হ্যাঁ, 1 সিঙ্গাপুর ডলার। তো এই ক্ষেত্রে আমাদের আগের হিসাবের উল্টা কাজ করতে হবে। ঠিক আছে, আগের হিসাবের উল্টা কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি সিঙ্গাপুর ডলার পেতে চাই, আমরা যদি সিঙ্গাপুর ডলার পেতে চাই, তাহলে কি করতে হবে, 0.42 দ্বারা ভাগ করতে হবে। সিঙ্গাপুর ডলার যদি পেতে চাই তাহলে কি করতে হবে, 0.42 ডলার দ্বারা ভাগ করতে হবে। মানে যখন হচ্ছে এক্সচেঞ্জ রেটটা এরকম ঘুরায় দিবে যে $1 না দিয়ে তারা হচ্ছে $0.42 দিবে, যে $0.42 পার সিঙ্গাপুর ডলার, এইভাবে যখন এক্সচেঞ্জ রেটটা দিবে, হ্যাঁ, তখন আমরা যে কাজটা করব, আমরা ওই এই এক্সচেঞ্জ রেটের বিপরীত কাজ করব, যে ডলারটাকে যখন সিঙ্গাপুর ডলারে কনভার্ট করব তখন ডলারকে আমরা এই এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করব। ঠিক আছে, সো $35,000কে আমরা যদি তার যে এক্সচেঞ্জ রেট আছে 0.42, সো সেই 0.42 দ্বারা ভাগ করলে সিঙ্গাপুর ডলার দেখা যাচ্ছে বেরোবে 83,333.33। তো আমরা এনসিওটা ডলার ছিল সেটাকে সিঙ্গাপুর ডলারে কনভার্ট করেছি। আর ক্যাশ ফ্লো নিয়ে কোনো টেনশন নাই, ক্যাশ ফ্লো সিঙ্গাপুর ডলারেই আছে। শুধুমাত্র বাট্টার হার বের করে নিতে হবে। বাট্টার হার আমাদের প্রশ্নের মধ্যে RF, RM এবং বিটা এর সাহায্যে একটা বাট্টার হার বের করে নিতে হবে। তো আমরা ওয়ার্কিংস টুতে লিখবো ক্যালকুলেশন অফ রিকোয়ার রেট অফ রিটার্ন, তারপর রিকোয়ার রেট অফ রিটার্নের সূত্র বসাই দিব যে RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা, দেন মান বসাবো, 13% বাট্টার হার বের হয়ে গেল। এখন আমরা চাইলে এনপিভি বের করতে পারবো। আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, আমরা লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে এনপিভি। তারপর প্রথম কলামে আমরা ইয়ার লিখব, ইয়ার 0 লিখতে হবে। তারপর ক্যাশ ফ্লো 3টা আছে, 1 2 3 লিখব। আবার প্রশ্নের মধ্যে সালভেজ ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, সালভেজ ভ্যালু যেহেতু দেওয়া আছে, সো 3 নাম্বার বছরে আমরা আরেকটা রো তৈরি করে সালভেজ ভ্যালু ব্র্যাকেটে লিখে দিব। তো আমাদের ইয়ারটা হবে এরকম 0, এখানে আমরা ইনভেস্টমেন্ট লিখবো, তারপর 1 2 3 এই 3 বছরে আমরা ক্যাশ ইনফ্লোগুলো লিখবো। আর সালভেজ ভ্যালু থাকার কারণে 3 নাম্বার বছরটা আবার লিখে ব্র্যাকেটে সালভেজ ভ্যালু লিখবো। দ্বিতীয় যেই কলামটা আছে এটা হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোগুলো সিঙ্গাপুর ডলারেই লিখতে হবে। হ্যাঁ, সো আমাদের জিরোতে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট সিঙ্গাপুর ডলারে হচ্ছে 83,333.33, সো এটা মাইনাস ফিগারে লিখবো 83,333.33। মানে জিরোতে তুমি যখনই টাকাটা লিখবা সেটা মাইনাস ফিগারে লিখতে হবে, কারণ জিরোতে আমরা টাকা বিনিয়োগ করি, বিনিয়োগ করলে টাকা চলে যায়, ওই চলে যাওয়াটাকে আমরা মাইনাস দিয়ে বুঝাইছি। আর 1 2 3 এই বছরগুলোতে আমার ক্যাশ ইনফ্লো হয়েছে, সেই জন্য মাইনাস দেবো না, জাস্ট পজিটিভ অ্যামাউন্ট থাকবে। আমাদের ইয়ার 1-এ ক্যাশ ইনফ্লো 50,000, এই যে 50,000 সিঙ্গাপুর ডলার। ইয়ার 2-তে 35,000, এই যে 35,000 সিঙ্গাপুর ডলার। তারপর ইয়ার 3-তে 36,000, এই যে 36,000 সিঙ্গাপুর ডলার। আর সালভেজ ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000 সিঙ্গাপুর ডলার, এই যে 10,000 সিঙ্গাপুর ডলার। সো আমরা ক্যাশ ফ্লো ব্র্যাকেটে কিন্তু সিঙ্গাপুর ডলার অবশ্যই লিখবো। এরপর আমরা হচ্ছে পি ফ্যাক্টর @ 13% লিখবো। তো 13%-এর যে পি ফ্যাক্টর, জিরোতে 1, তারপরে বছর 1-এ পি ফ্যাক্টর 0.8849, বছর 2-তে পি ফ্যাক্টর আসবে 0.7831, বছর 3-তে পি ফ্যাক্টর আসবে 0.6931। আর সালভেজ ভ্যালুর পি ফ্যাক্টর বের করা দরকার নাই, ওই 3 নাম্বার বছরে যে পি ফ্যাক্টর, হ্যাঁ, 0.6931, সেটাই সালভেজ ভ্যালুর পি ফ্যাক্টর 0.6931। এরপর আমরা এই পি ফ্যাক্টরের সাথে ক্যাশ ফ্লোগুলা গুণ করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে।
হ্যাঁ, এই 83,333.33 সাথে 1 গুণ করলে সেটা মাইনাস ফিগারে 83,333.33ই বের হবে। হ্যাঁ, এইভাবে আমরা প্রেজেন্ট ভ্যালুগুলা বের করব। সবগুলা ক্যালকুলেশন যদি আমরা করি, মানে এইখানে ইনভেস্টমেন্টটা যেহেতু মাইনাস ফিগারে আছে, আর এই সবগুলা যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিওটা মাইনাস করলে আমরা সরাসরি এনপিভিটা পেয়ে যাব। ঠিক আছে, এই মাইনাস ফিগারের সাথে এই পজিটিভ অ্যামাউন্ট যোগ বিয়োগ করলে আমরা সরাসরি এনপিভির মান পেয়ে যাব। এনপিভির মান বের হবে 20,203.67 সিঙ্গাপুর ডলার। তো আমাদের রিকোয়ারমেন্ট এ কমপ্লিট। রিকোয়ারমেন্ট এর পর আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি আবারও নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। হ্যাঁ, নিট প্রেজেন্ট ভ্যালু ইন সিঙ্গাপুর ডলার ক্যাশ ফ্লো ইজ কনভার্টেড টু ইউএস ডলার, মানে সিঙ্গাপুর ডলারের ক্যাশ ফ্লোকে ইউএস ডলারে কনভার্ট করে তোমাকে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। তার মানে এখন যে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে সেটা ইউএস ডলারে, হ্যাঁ, ক্যাশ ফ্লোগুলোকে কনভার্ট করে তারপর নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সো আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে এনপিবি, তারপর 6 কলাম বিশিষ্ট একটা টেবিল করব। মানে যখন ক্যাশ ফ্লোকে ডলারে কনভার্ট করে অঙ্কে সমাধান করব তখন 6টা কলাম হবে। তো আমরা প্রথমে ইয়ার লিখবো 0, 1, 2, 3, আবার 3তে সালভেজ ভ্যালু, তারপর ক্যাশ ফ্লো সিঙ্গাপুর ডলার। হ্যাঁ, যেহেতু ক্যাশ ফ্লো সিঙ্গাপুর ডলারে আছে, প্রথমে তো ক্যাশ ফ্লো সিঙ্গাপুর ডলার লিখতেই হবে। তো আমাদের ক্যাশ ফ্লো সিঙ্গাপুর ডলার জিরোতে লেখা দরকার নেই, কারণ জিরোতে আমাদের ক্যাশ ফ্লো তো সিঙ্গাপুর ডলার লেখা যাবে না, কারণ এটা তো ইউএস ডলারে অলরেডি আছে, এটা সরাসরি ইউএস ডলারে আমরা লিখবো। হ্যাঁ, এইখানে ব্ল্যাঙ্ক থাকবে, ক্যাশ ইনফ্লোর ঘরে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো ইয়ার 1-এ সিঙ্গাপুর ডলার 50,000 লিখলাম, ইয়ার 2-তে সিঙ্গাপুর ডলার 35,000 লিখলাম, ইয়ার 3-তে 36,000 লিখলাম, আর সালভেজ ভ্যালুটাও ইয়ার 3-তেই লিখতে হবে। এই যে ইয়ার 3-তে সালভেজ ভ্যালু লিখে আমরা 10,000 লিখে দিলাম। এখন ফরওয়ার্ড রেট দেওয়া আছে, 3টা বছরের ফরওয়ার্ড রেট দেওয়া আছে। সো ফরওয়ার্ড রেটগুলো আমরা লিখবো 3 নম্বর কলামে। সো ফরওয়ার্ড রেট ব্র্যাকেটে F0। হ্যাঁ, সো জিরোর ফরওয়ার্ড রেট নাই। 1-এর ফরওয়ার্ড রেট হচ্ছে 0.43, এই যে 0.43, 2-এর ক্ষেত্রে 0.44, 3-এর ক্ষেত্রে 0.44। আর সালভেজ ভ্যালুটাও যেহেতু 3 নম্বর বছরের অ্যামাউন্ট, সেহেতু এটারও ফরওয়ার্ড রেট 0.44ই হবে, মানে যে 3 নম্বর বছর যে ফরওয়ার্ড রেট সেটাই হবে। এখন আমরা ক্যাশ ইনফ্লো যদি ইউএস ডলারে পেতে চাই তাহলে 2-এর সাথে 3 গুণ করতে হবে। ঠিক আছে, এইখানে কেন গুণ করতে হবে? কারণ ওই যে বলছি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা, হ্যাঁ, ভিন্নভাবে দেওয়া আছে। এক্সচেঞ্জ রেটটা কিভাবে দেওয়া আছে, যে তারা হচ্ছে $0.43, এরপর বলা আছে পার সিঙ্গাপুর ডলার, মানে এখানে সিঙ্গাপুর ডলারটা 1, মানে 1 সিঙ্গাপুর ডলার পাওয়ার জন্য তোমাকে হচ্ছে $0.43 ব্যয় করতে হবে। তো যখন এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কি করব, ওই যে আগের ক্লাসে যে রুলস শিখেছিলাম তার বিপরীত রুলস অ্যাপ্লাই করব। মানে আমরা সিঙ্গাপুর ডলার থেকে ইউএস ডলারে কনভার্ট হওয়ার জন্য এখন গুণ করব। আগের হিসাবে আমরা ভাগ করতাম কখন, যখন আমাদের এক্সচেঞ্জ রেটটা এইভাবে থাকবে যে 1 US ডলার সমান সাপোজ হচ্ছে 5 সিঙ্গাপুর ডলার, এরকম ভাবে এক্সচেঞ্জ রেট থাকবে, তখন কিন্তু আমরা ওই যে 2 নম্বর ক্লাসে যেভাবে ক্যালকুলেশন করেছিলাম ভাগ করে ওইভাবে ক্যালকুলেশন করব। বাট যখন হচ্ছে এরকম থাকবে যে প্রতি সিঙ্গাপুর ডলারের জন্য ইউএস ডলার লাগবে হচ্ছে 0.43, হ্যাঁ, এরকম ভাবে যখন থাকবে এক্সচেঞ্জ রেটটা, তখন কিন্তু গুণ করে আমরা ডলারে কনভার্ট হব। ঠিক আছে, তো আমাদের এখানে ক্যাশ ফ্লোটা সিঙ্গাপুর ডলারে আছে, এখানে একটা এক্সচেঞ্জ রেট বা ফরওয়ার্ড রেট দেওয়া আছে, আমরা 2-এর সাথে 3 গুণ করব, তাহলে ক্যাশ ফ্লোগুলো ডলারে পেয়ে যাব। ঠিক আছে, এরপর পি ফ্যাক্টর 13%-এর যে পি ফ্যাক্টর আসে বের করবা। দেন আমরা হচ্ছে ক্যাশ ইনফ্লোর সাথে পি ফ্যাক্টর গুণ করব, প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। এখন এই যোগ বিয়োগ করলে এনপিভির মান চলে আসবে কত, $10,114। সো এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। আশা করছি 9 নম্বর অঙ্ক সবাই পারবা করতে। 9-এর পর আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব এখন। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে XYZ কোম্পানি ইজ কনসিডারিং দ্য ডেভেলপমেন্ট অফ এ সাবসিডারি ইন সিঙ্গাপুর দ্যাট উড ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল ফার্নিচার লোকালি। বলছে XYZ কোম্পানি চিন্তা ভাবনা করছে সিঙ্গাপুরে তারা একটা সাবসিডিয়ারি কোম্পানি ডেভেলপ করবে, হ্যাঁ, যে হচ্ছে ম্যানুফ্যাকচার এবং সেল করবে ফার্নিচার লোকালি। দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ফর দ্য ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস থেকে কিছু তথ্য অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, দ্য এস্টিমেটেড প্রাইস পার ফার্নিচার, প্রতিটা ফার্নিচারের প্রাইস, তারপর ডিমান্ড, ভ্যারিয়েবল কস্ট পার প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, আর শোন হেয়ার, এগুলো নিচে দেওয়া হইলো। সো আমরা দেখতে পাচ্ছি ইয়ার 1, 2, 3, 4 4টা ইয়ারের প্রাইস পার ফার্নিচার দেওয়া আছে, তারপর ডিমান্ড কত ইউনিট সেটা দেওয়া আছে, এবং পরিবর্তনশীল ব্যয়গুলোও দেওয়া আছে।
এগুলো পার ইউনিটে আছে, কারণ বলা হয়েছে যে ভ্যারিয়েবল কস্ট পার প্রোডাক্ট। তো প্রতি প্রোডাক্টের পরিবর্তনশীল ব্যয়ও দেওয়া আছে। তারপর এখানে বলা হয়েছে দ্য এক্সপেন্স অফ লিজিং এক্সট্রা অফিস স্পেস ইজ সিঙ্গাপুর ডলার 1 মিলিয়ন পার ইয়ার। বলছে এক্সট্রা অফিস স্পেস লিজ নেওয়ার জন্য প্রতি বছর, হ্যাঁ, সিঙ্গাপুর ডলার হচ্ছে কত খরচ হবে? 1 মিলিয়ন, মানে 10 লাখ সিঙ্গাপুর ডলার খরচ হবে প্রতি বছর এক্সট্রা অফিস স্পেস লিজ নেওয়ার কারণে। এখন বলছে দ্য স্পট রেট অফ সিঙ্গাপুর ডলার ইজ $0.50। মানে স্পট রেট দেওয়া আছে, স্পট রেট বলতে হচ্ছে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, হ্যাঁ, একদম তাৎক্ষণিক এক্সচেঞ্জ রেট, সেটাকে আমরা স্পট রেট বলি। স্পট রেট দেওয়া আছে প্রতি সিঙ্গাপুর ডলারের জন্য ইউএস ডলার লাগবে 0.50। ঠিক আছে, এই যে একটু আগে যে অঙ্কটা করেছি সেরকমই হিসাবটা দেওয়া আছে। 1 সিঙ্গাপুর ডলারের জন্য আমাদের ডলার লাগবে হচ্ছে কতটুকু? 0.50। অ্যান্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই দ্য প্যারেন্ট কোম্পানি ইজ $10 মিলিয়ন। এবং প্যারেন্ট কোম্পানি কর্তৃক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে $10 মিলিয়ন। $10 মিলিয়ন মানে $1 কোটি। দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু ইন্ড ইন 4 ইয়ার্স। এই প্রজেক্টটা 4 বছরের মধ্যে শেষ হবে, অঙ্কটা 4 বছর মেয়াদি। দ্য হোস্ট কোম্পানির ট্যাক্স রেট ইজ 20% অন ইনকাম। আয়ের উপর হোস্ট কোম্পানির ট্যাক্স হচ্ছে 20%। ডেপ্রিসিয়েশন উইল চার্জ সিঙ্গাপুর ডলার 2 মিলিয়ন পার ইয়ার। প্রতি বছর 2 মিলিয়ন সিঙ্গাপুর ডলার হচ্ছে ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, তার মানে 20 লক্ষ সিঙ্গাপুর ডলার ডেপ্রিসিয়েশন প্রতি বছর। ইফ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন উইল বি 20%, যদি বাট্টার হার 20% হয়। ডিটারমাইন দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ দিস প্রজেক্ট। এই প্রজেক্টের নিট প্রেজেন্ট ভ্যালু বের করো বা এনপিভি বের করো। শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। কোম্পানি কি এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে, এই বিষয়ে মন্তব্য করতে বলছে। তো আমরা এনপিভি বের করব। যদি এনপিভি পজিটিভ হয় তাহলে এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করা উচিত, আর যদি এনপিভি নেগেটিভ হয় তাহলে এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করা উচিত না। এইভাবে আমরা মন্তব্যটা করব। তো আসো আমরা অঙ্কর সমাধান করি। প্রথমত, আমরা যদি এনপিভি বের করতে চাই আমাদের ক্যাশ ফ্লো লাগবে, কিন্তু অঙ্কের কোথাও ক্যাশ ফ্লো নাই। ঠিক আছে, আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে, ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে। তো আমরা ক্যাশ ফ্লোটা বের করে নিব। ঠিক আছে, ক্যাশ ফ্লোটা বের করে নিব, এই সেলস থেকে খরচ বাদ দিব। এরকম কিছু ধাপ আছে, ধাপে ধাপে আমরা ক্যাশ ফ্লোটা বের করে নিব। তো আমরা প্রথমেই লিখবো ওয়ার্কিংস 1, ক্যালকুলেশন অফ নিট ক্যাশ ইনফ্লো, ব্র্যাকেটে লিখবো সিএফ। হ্যাঁ, ক্যাশ ফ্লো বের করার জন্য একটা টেবিল। তো প্রথমে পার্টিকুলার্স লিখবো, তারপর ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, প্রত্যেকটা ইয়ারের নিচে কত ইউনিট বিক্রি করা হবে, হ্যাঁ, বা ডিমান্ডটা লিখে দিব যে 60,000 ইউনিট। ইয়ার 1 এর ডিমান্ড বা আমাদের বিক্রয় হচ্ছে 60,000 ইউনিট। ইয়ার 2 এর বিক্রয় হচ্ছে 60,000 ইউনিট। ইয়ার 3 বিক্রয় 1 লাখ ইউনিট, আর ইয়ার 4 এর বিক্রয় হচ্ছে 1 লাখ ইউনিটস। হ্যাঁ, সো আমরা এই ইউনিটগুলো লিখবো। এরপরে আমরা প্রথমে এই যে সেলিং প্রাইস দেওয়া আছে না, আমরা সেলস থেকে অঙ্কটা স্টার্ট করব, যাকে আমরা টোটাল রেভিনিউ বলি বা টোটাল সেলস রেভিনিউ বলতে পারি। তো টোটাল রেভিনিউ থেকে আমাদের অঙ্কটা স্টার্ট হবে। তো টোটাল রেভিনিউ বের করার নিয়ম কি? ইউনিটের সাথে সেলস প্রাইস গুণ করতে হবে, তাহলেই কিন্তু টোটাল রেভিনিউ বা টোটাল সেলস রেভিনিউ বের হবে। তো এখানে 60,000 ইউনিট আর সেলস প্রাইস 350। 60,000-এর সাথে 350 গুণ করলে 2,10,00,000, এটা হচ্ছে টোটাল সেলস রেভিনিউ। ইয়ার 2 এর ক্ষেত্রে 60,000-এর সাথে 350 গুণ করবা, এটাও 2,10,00,000। তারপরে হচ্ছে ইয়ার 3 ক্ষেত্রে 360 হচ্ছে সেলিং প্রাইস, তাহলে ইউনিট হচ্ছে 1 লাখ, 360 গুণ করতে হবে, 3,60,00,000। তারপরে এখানে ইয়ার 4-এর 1 লাখ ইউনিটের সাথে 380 গুণ করলে 3,80,00,000। তো আমরা টোটাল সেলস রেভিনিউ পেয়ে গেলাম। সেখান থেকে লেস করতে হবে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট বের করার সূত্র হচ্ছে ইউনিটের সাথে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট গুণ করতে হবে। তো আমাদের ইউনিট হচ্ছে 60,000, তার সাথে ভ্যারিয়েবল কস্ট 200 গুণ করলে এটা হবে 1,20,00,000। তারপরে 60,000-এর সাথে 200 গুণ করলে এটাও 1,20,00,000। তারপর 10,000-এর সাথে 1 লাখের সাথে 250 গুণ করলে 2,50,00,000। আর 1 লাখের সাথে 260 গুণ করলে সেটা 2,60,00,000। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে বা ফিক্সড এক্সপেন্স বাদ দিতে হবে। ফিক্সড এক্সপেন্স প্রশ্নে বলা আছে যে প্রতি বছর, হ্যাঁ, আমাদের এক্সট্রা অফিস স্পেস নেওয়ার জন্য, হ্যাঁ, ভাড়া দিতে হবে কত টাকা? 1 মিলিয়ন সিঙ্গাপুর ডলার। তার মানে এটা আমাদের ফিক্সড কস্ট, প্রতি বছর ফিক্স থাকবে। মানে আমরা এক্সট্রা অফিস স্পেস লিজ নেওয়ার কারণে প্রতি বছর এই টাকাটা ভাড়া দিতে হবে। সো এটা এটা ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট হচ্ছে 1 মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা 10 মিলিয়ন সিঙ্গাপুর ডলার। তো ফিক্সড এক্সপেন্স এই যে 10 মিলিয়ন, মানে 10 লাখ। হ্যাঁ, 10 লাখ, 10 লাখ, 10 লাখ বসাই দিলাম। তো কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের হচ্ছে সিএফবিটি বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বেরোবে 80 লাখ, 80 লাখ, 1 কোটি, 1,10,00,000। এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবা। ডেপ্রিসিয়েশন প্রতি বছর হচ্ছে 2 মিলিয়ন সিঙ্গাপুর ডলার, তার মানে 20 লক্ষ সিঙ্গাপুর ডলার। তো এই যে ডেপ্রিসিয়েশন বাদ দিবা 20 লাখ, 20 লাখ, 20 লাখ, 20 লাখ, তাহলে পাওয়া যাবে আর্নিং বিফোর ট্যাক্স।
হ্যাঁ, 60 লাখ, 60 লাখ, 80 লাখ, 90 লাখ। এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিতে হবে। হোস্ট কোম্পানি ট্যাক্স হচ্ছে 20%। তা আমরা হোস্ট গভর্নমেন্ট ট্যাক্স 20% লিখবো। 60 লাখের 20% করলে 12 লাখ, 60 লাখের 20% করে 12 লাখ, 80 লাখের 20% করলে 16 লাখ, 90 লাখের 20% করলে 18 লাখ। ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স বেরোবে 48 লাখ, 48 লাখ, 64 লাখ, 72 লাখ। এরপর এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা নিট ক্যাশ বেনিফিট পাবো। হ্যাঁ, নিট ক্যাশ বেনিফিট, বা এটাকে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সও বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা চাইলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সও বলতে পারি, যেটা তোমাদের ইচ্ছা। তো নিট ক্যাশ বেনিফিট বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের হয়ে যাবে 68 লাখ, 68 লাখ, 84 লাখ, 92 লাখ। এখন আসো, এগুলো তো সিঙ্গাপুর ডলারে বেরোইছে। এই যে হিসাবগুলো, এগুলো সিঙ্গাপুর ডলারে বেরোইছে। আমরা অঙ্কটা করবো হচ্ছে ইউএস ডলারে। তো কি করতে হবে, এখানে এক্সচেঞ্জ রেটটা লিখতে হবে। এক্সচেঞ্জ রেট আমাদের বলা আছে যে এক্সচেঞ্জ রেট হচ্ছে কত। আহ, দাঁড়াও একটু চেক করে নিই, কোথায় জানি দেখছিলাম এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট বলা ছিল, হ্যাঁ এই যে এখানে মার্ক করে রাখছি। এক্সচেঞ্জ রেট হচ্ছে 0.50 ইউএস ডলার প্রতি সিঙ্গাপুর ডলারের জন্য। আমাদের ইউএস ডলার হচ্ছে কতটুকু, 0.50। তো এক্সচেঞ্জ রেট যখন এইভাবে থাকবে যে 1 সিঙ্গাপুর ডলার সমান ইউএস ডলার এত, এরকম যখন থাকবে তখন এক্সচেঞ্জ রেট গুণ করলেই আমরা হচ্ছে গিয়ে ডলারে ক্যাশ ফ্লোটাকে কনভার্ট করতে পারবো। তো এক্সচেঞ্জ রেট আমরা হচ্ছে 0.50, 0.50, 0.50, 0.50 লিখছি। সিঙ্গাপুর ডলারের সাথে এই 0.50 গুণ করলে আমাদের ক্যাশ ফ্লো টু প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট কোম্পানি ক্যাশ ফ্লোগুলো চলে আসবে। এটা কিন্তু ডলারে আসে, প্যারেন্ট কোম্পানি ক্যাশ ফ্লো, এটা কিন্তু ডলারে আসে। ঠিক আছে, সো ডলারে আমাদের ক্যাশ ফ্লোটা চলে আসলো। এটা কিভাবে আসে, এই 68 লাখের সাথে 0.50 গুণ করব, 34 লাখ। এই 68 লাখের সাথে 0.50 গুণ করব, 34 লাখ। এই 84 লাখের সাথে 0.50 গুণ করব, 42 লাখ। এই 92 লাখের সাথে 0.50 গুণ করব, 46 লাখ। তো যেহেতু ক্যাশ ফ্লো পেয়ে গেছি, এখন আমরা এনপিবি বের করতে পারবো। ঠিক আছে, এ টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিবি। তারপর 4 কলাম বিশিষ্ট আমরা টেবিল তৈরি করব। যেহেতু আমার কাছে ক্যাশ ফ্লোটা ডলারে আছে, হ্যাঁ সেহেতু 4 কলাম। আর যদি হচ্ছে ডলারে কনভার্ট করা লাগতো তখন কিন্তু 6 কলাম, ওইটা আমরা আগের অঙ্কে শিখছি। বাট এইখানে কিন্তু আমাদের ক্যাশ ফ্লোটা ডলারেই আছে, সো এখানে জাস্ট 4টা কলাম দিলেই হবে। ইয়ার, তারপরে ক্যাশ ফ্লো, পি ফ্যাক্টর 20%, আর প্রেজেন্ট ভ্যালু। ইয়ার হচ্ছে 0, তারপরে আরো 4টা বছর আছে। শূন্যতে আমরা জাস্ট ইনভেস্টমেন্টটা লিখবো, আর 4 বছর হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো আছে। তো 1, 2, 3, 4। শূন্যতে আমাদের ইনভেস্টমেন্ট লিখতে হবে। ইনভেস্টমেন্ট প্রশ্নে বলাই আছে যে 10 মিলিয়ন ডলার ইনভেস্ট করা হবে, তার মানে 1 কোটি, 1 কোটি ডলার ইনভেস্ট করা হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 1 কোটি ডলার ব্র্যাকেটে রাখবা। তারপর ইয়ার ওয়ানের যে ক্যাশ ফ্লো সেটা আমরা আগের টেবিল থেকে পাবো। ঠিক আছে, এই যে 34 লাখ। তারপর ইয়ার টু এর 34 লাখ, 34 লাখ, 34 লাখ। ইয়ার থ্রিতে 42 লাখ, ইয়ার ফোরে হচ্ছে 46 লাখ। এরপর পি ফ্যাক্টর 20%-এর যে পি ফ্যাক্টর আসে সেগুলো লিখবা। ক্যাশ ইনফ্লোর সাথে পি ফ্যাক্টর গুণ করবা, প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। এই সবগুলা প্রেজেন্ট ভ্যালু যোগ বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এনপিবি। ঠিক আছে, মূলত ইয়ার 1, 2, 3, 4-এর যে প্রেজেন্ট ভ্যালু এগুলো যোগ করলে হয় টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এইখানে আমাদের এনসিওটা মাইনাস ফিগারে আছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও মাইনাস করলে সরাসরি এনপিবি চলে আসে। এনপিবি আসলো মাইনাস ফিগারে আসছে, এক 1,56,700 ডলার, এটা নেগেটিভ ফিগারে আসে। সো যেহেতু নেগেটিভ ফিগার আসে, তো বলছে কি শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। আমরা বলবো না, এই কোম্পানি এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, কমেন্ট আমি লিখে দিচ্ছি। এখানে লিখবা সিন্স এনপিভি ইজ নেগেটিভ, সো দ্য কোম্পানি শুড নট অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। কোম্পানি শুড নট অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। কোম্পানির এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করা উচিত হবে না, কারণ এনপিভি নেগেটিভ। তো তোমরা এই দুইটা অঙ্ক এইচডব্লিউ করো। ঠিক আছে, হোমওয়ার্ক করবো হচ্ছে 9 এবং 10, এই দুইটা অঙ্ক এইচডব্লিউ করো। আজকের মতো এই পর্যন্ত থাক ক্লাস, বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।